কিন্তু এই যে একটা বিপ্লব ঘটে গেল বাংলাদেশে, একটা সরকার গঠিত হলো, আমরা তেমন একটা কিছু দৃশ্যমান এখনো দেখতে পাচ্ছি না, যার ফলে জনমনে সন্দেহ কিন্তু বেড়েই চলেছে। তার মাঝে উপদেষ্টারা এমন এমন কিছু কথা বলছেন, যেই ছাত্রদের নির্বাচিত উপদেষ্টা, ওনারা এমন এমন কিছু কথা বলছেন যাতে জনগণ হতাশ হচ্ছে। যাদের যেই কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে, তারা এখন স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে। চলুন আমরা দেখি তার দুই একটা ভিডিও। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে পারেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না, অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো। ওনাকে উনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন স্বৈরাচারী শেখ হাসিনাকে। সারা বাংলাদেশে 15 বছরে এত ভয়ঙ্কর অপকর্ম, গুম, খুন, অর্থ চুরি এবং সর্বশেষ বাংলাদেশের 1500-র উপরে ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করা, এরপরেও আপনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন, বুঝলাম। কিন্তু আপনাদেরকে তো এখানে ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসানো হয় নাই। একটা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে অপসারণ করানো হয়েছে এবং আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতার তাদের ইচ্ছার প্রতিফলন, তাদের ইচ্ছার কথা বলার এবং তাদের ইচ্ছার কাজটা করার। কিন্তু আপনারা এখানে বসে সেই স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশে আসতে বলছেন। আমার মাথায় আসে না কি করে বলেন। এবং আরেকটা ভিডিও দেখি আমরা। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল আমি অবাক হয়ে গেলাম ওনার এই কথাটা শুনে, যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই। শুধু তাই নয়, এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এটার কোনো প্রতিফলন পেলাম না। ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না, উনার এটার ব্যক্তিগত মতামত। উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন, অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে। কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন। উনি আইনের ছাত্র, তো ওনাকে আমি শুধু সামান্য একটা উদাহরণ দিই। আইনের শিক্ষক, ওনাকে আইনের ছাত্র ছিলেন, সেখান থেকে শিক্ষক। তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই, কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না? হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল, সেই 1920 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এবং হিটলারের এই নাজি বাহিনী, যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানতো হিটলারিজম হিসাবে। তাদের নীতি ছিল, তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম। এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স, মানে সন্ত্রাস নীতি। আর কি ছিল?
অ্যান্টাইসেমিটিজম মানে ইহুদি বিরোধী, তা শেষ পর্যন্ত 1945 সালে হিটলারের পতনের পরে, নাজির পতনের পরে এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয়, তারপরে এই নাজি বাহিনীটাকে বাতিল করা হয়। শুধু তাই নয়, ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লোগোটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ। তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো, নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি? সেম থিং। এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল, কিসের ঐতিহ্য? সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি, খুন, ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব 40 থেকে 60,000 জনগণ হত্যা করেছিল। তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল, বেঁচে ছিল, জাতির দুর্ভাগ্য। এই স্বৈরাচারী শেখ হাসিনা গত 15 বছরে, আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না। তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা, তাই বড় বড় জিনিসগুলো দেখেন। সেই ভোট চুরি, প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা, 2013 সালের 5ই মে 2,500 থেকে 3,000 হেফাজতের কর্মীদেরকে হত্যা করা, লগি বৈঠক দিয়ে হত্যা করা, 2009 সালে 57 জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে, এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে ভারতের হাতে তুলে দেয়। ভারতের বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন এত বছর প্রতি বছরে নিয়ে গেছে, এবং সর্বশেষে 1,500 ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে, গণহত্যা। 40,000-এর মতো আহত, 20,000-এর মতো অন্ধ। ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে। এবং উনি বললেন, একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয়, আর কি প্রমাণ চান আপনার? এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য। আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য? তদন্ত তো আপনিই করবেন। তাহলে কি বাতিল নিচে অন্ধকার? আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী হাসিনার গীত গাইতে, তাদের পক্ষে কথা বলতে? তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে, কাদের মাধ্যমে হয়েছে। এই বিপ্লবী, আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োগ হতে পারে না। এটা কর্মের অপেক্ষায় আছি, দেখার অপেক্ষায়, কিন্তু কোনো কর্ম দেখছি না। সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনো হাসিনাজম আওয়ামী লীগিজম রয়ে গেছে। সেই হাসিনা ফ্যাসিজম, হিটলারের মতো কিন্তু এখনো রয়ে গেছে। সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি, রদ বদল হচ্ছে, কিন্তু কাউকে চাকরির থেকে বরখাস্ত করে তাকে জেলে ভরে বিচার কাজ শুরু হচ্ছে না। যেই সকল সেনাবাহিনীর অফিসাররা এবং যেই সকল সচিবরা সরাসরি সকল কুকর্মের সাথে জড়িত, সেই সকল বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন বিভাগের সকল পদের কর্মচারীরা, সরকারি কর্মচারীরা, তারা জানে যে তারা কি করেছে। সাক্ষী, হাজার হাজার সাক্ষী রয়ে গেছে। একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো সাক্ষী রয়ে গেছে। এই শুধুমাত্র খুনি জিয়াউল হাসান না, আরো যারা এই যে এর মাঝখানে যাদের নাম আমরা বহুবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, তাদের শুধু রদবদল করা হচ্ছে। তাদের এখনো কেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে চাকরিতে রাখা হয়েছে, ইউনিফর্মে রাখা হয়েছে? এখনো কেন মেজর জেনারেল হামিদ, প্রাক্তন ডিজিএফআই, তাকে ইউনিফর্মে বা চাকরিতে রাখা হয়েছে? এরকম সকল শয়তানগুলা, 46 ব্রিগেড কমান্ডার, সেই ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, তাকেও চাকরিতে রাখা হয়েছে। তার মানে কি? চাকরিতে রাখার তাৎপর্যটা কি? সে ইউনিফর্মে থেকে এবং বরঞ্চ সবার চক্ষুর আড়ালে থেকে, লো প্রোফাইলে থেকে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন সাবেক 2 আইজিপি,
পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হকের 7 ও আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল 7টার পর ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এ আদেশ দেন। সকাল 6টা 45 এই দুই সাবেক আইজিপিকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। পরে আদালত নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মামলা করা হয়। আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছে, আমি যতদিন চাকরি করেছি, মানুষের সেবা করেছি, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়, আমি সম্পূর্ণ নির্দোষ। অপরদিকে রিমান্ড শুনানির পর আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি। এ সময় পুলিশের হেলমেট পরিধেয় অবস্থায় তাকে দেখা যায়, তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক। এর আগে মঙ্গলবার 3 আগস্ট দিবাগত রাত্রে উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছিলেন। সাবেক এই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আবদুল্লাহ আল মামুন আইজিপি ছিলেন 30 সেপ্টেম্বর 2022 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত আইজিপি ছিলেন, আর শহীদুল হক 31 ডিসেম্বর 2014 থেকে 31 ডিসেম্বর 2018 পর্যন্ত আইজিপি ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সেটা দেখেছেন, কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন সাবেক দুই আইজিপি, যে পুলিশ মানুষকে বলতো যাও তোমরা অমুক জায়গায় যাও, আজ তারাই নিজেরাই আদালতে। কি দেখছি